কাদের জব্বার শায়লা বিউটি সব গেল কোথায়? কি ব্যাপার, ওদের খুঁজছেন কেন? না মানে একটা বিয়ের কার্ড দিয়ে গিয়েছিল, এটা তো ওদেরকে একটু জানানো দরকার। ওদেরকে তো এখন পাবেন না, আমি রাতে খাবার সময় সবাইকে জানিয়ে দেবো। কিভাবে জানাবে? রাতে যখন সবাই খেতে বসবেন তখন আমি এই কার্ডটা পড়ে শোনাই দেবো। খুব ভালো। কার্ডটা আমাকে দিয়ে দেন। সারাটা দিন কাজ করতে করতে শেষ হয়ে গেল। এত কাজ মানুষ করে, জীবনটা শেষ। এভাবেই আছি, এভাবেই করে থাকতে হবে, কোনো উপায় নেই। সেই সকাল থেকে উঠে কাপড় ধরে, কাপড় ইস্ত্রি করে, রান্না করে, এগুলো করতে করতে জীবন শেষ। কি করব? তাও যদি এদের কোনো মায়া হতো, মশারিটা কেন ঠিক মতো গোজা হয়নি, কেন ইস্তারিটা প্রপারলি হয়নি, সব কিছু এইভাবে আমাদের জীবন আছে, এইভাবেই কাজ। এই কাপগুলো দে। একটা কাজের লোক রাখে না, এত করে যে বললাম একটা কাজের লোক রাখো। কাজের লোক রাখবে কেমন করে? বাড়িতে কাজের লোক থাকবে? সেই কদিন আগে একটাকে রাখলাম না, চলে গেল, বললো যে এ বাড়িতে লোক বেশি থাকবে না। ওই তো কাজের লোক তো আমি তুই আছি, আর দরকার কি? সেটাই। আর দেখো না, মানে ওদের কাজ করতে করতে আমরা শেষ, কিন্তু রাগের একটু থেকে একটু হলে রাগে শেষ। তাদের সব কাজ ঠিক হইতে হবে। বাদ একটু কাজ কর, তাড়াতাড়ি আবার খাবার না দিলে আবার ঠিকঠাক করবে। দেখো, আমি কাউকে কিছু বলি না, তোমাকেও কিছু বলছি না, কিন্তু তোমার ভবিষ্যৎ সম্পর্কে আমি ক্রমে চিন্তিত হয়ে পড়ছি। লেখাপড়া সেরকম করলে না, যাতে এমন একটি চাকরি করবে যে আমাদের ফ্যামিলির সঙ্গে চায়, আমাদের স্ট্যাটাসে মিলে। কি করছো? শুধুমাত্র গ্রামের বাড়িতে যে কিছু ফলমূল বিক্রি করে টাকা নিয়ে এসছো হাতিয়ে, তাই খরচ করে চলছো। এইভাবে তো সারা জীবন যাবে না, তোমার তো দীর্ঘ ভবিষ্যৎ রয়ে গেছে। সে ভবিষ্যৎ কি করে চলবে? একটু নিজের কথা নিজে চিন্তা করো, এখন থেকে চিন্তা ভাবনা করো। আমি জানি আমি যে চিন্তা করি না তা না, আমি জানি আমি ঠিক মতো পড়াশোনা করি নাই। যে পড়াশোনা করলে চাকরি বাকরি মিলবে, সেই চাকরি বাকরি আপনাদের স্ট্যাটাসের সাথে যাবে, এরকম কিছু আমি করি নাই। আর এই যে ফলমূল বিক্রি, যে সামান্য টাকা পয়সা বাড়ি থেকে এটা আমি নিচ্ছি, এটা একসময় নেবো না। আর আমি আমার ভবিষ্যৎ নিয়ে আমি অত চিন্তিত না। আমি জানি আমার ভবিষ্যৎ খুবই পরিষ্কার, এবং টাকা পয়সা কিভাবে আসবে না আসবে, কি হবে না হবে, আমি অনেক টাকা পয়সা আসবে আমি এটাও জানি। আমি কখনোই আমার যে কোনো মানে বিপদে আমি কারোর সামনে আমি হাত পাতবো না, এটা আমি আপনাকে নিশ্চিত করে দিতে পারি। আর এমন কিছু বিষয় আছে, এমন কিছু প্রসঙ্গ আছে যেগুলো মানে আপনিও জানেন, যেগুলো তোলাও ঠিক না। কিছু প্রশ্ন আছে যেগুলো করলে অ্যান্সারও দিতে পারবেন না। এমন কিছু বিষয় আছে যেগুলো ঘটা ঠিক না, কখনোই ঠিক না। এটা ঘটা, এটা ডিস্টার্ব করে আমার, এগুলো যন্ত্রণা দেয়। এই হান্নান, হান্নান, বলেন। তোকে আমি কি বলে গেছি? হ্যাঁ, আমার কাপড় তুই কাটছিস কেন? কি রে, কয়দিক সামলাবো বলেন? এক একজনের 4 ঘন্টা করে কাজ। একদম চলের দাঁত ফেলে দেবো। চারদিকে তুই সামলাবি। চারদিকে যাবো তো কিভাবে যাবো, যা দিতে পারি না। তোকে আমি কোন কাজের কথা বলি? আমার এই কাপড় কাচা ছাড়া তোর দায়িত্ব আছে আমার কোন কাজ করার? আর তুই জানিস আমি ছেলেবেলা থেকে কাপড় কাচতে জানি না, তুই জানিস না? হ্যাঁ, কথা বলছিস না কেন? 1 ঘন্টার কিছু কাপড় kick. হান্নান, ওই হান্নু, জি বলেন। এই তুই আমার 2 দিন ধরে দুধ দিস না কেন? আমার দুধ কই?
আমি একা মানুষ কয়দিক সামলাবো? থাম, আমি প্রত্যেক মাসে দুধের জন্য আলাদা করে টাকা দিই না? দেই তো। আমারে রাত্রিবেলা প্রত্যেক দিন তুই আমার দুধ দিবি, আজ 2 দিন ধরে দুধ দিচ্ছিস না, কেন দিচ্ছিস না? বাড়িতে এত কাজের চাপ, কত লোকের কাজ একা করতে হয়। বাড়িতে কত কাজের চাপ, একা করতে হয়। এই ভাঙা রেকর্ড তো কয় বছর ধরে খালি বাজাই যাচ্ছেন। কালকের থেকে যদি আমি দুধ না পাই, 1 গ্লাস দুধ সর ছাড়া তোর আমি চড়ায় দাঁত ভেঙে ফেলব। ঠিক আছে? যা। শোন, ওই বাথরুমে আমার সাবান আলাদা, আমার পেস্ট আলাদা, আমার শেভিং ফোম আলাদা, আমার শেভিং আফটার শেভ লোশন আলাদা। হ্যাঁ, আমি একা ব্যবহার করি। এগুলো কমে কেমনে? এত তাড়াতাড়ি শেষ হয় কেমনে? হ্যাঁ, একা মানুষ তো কতদিন ধরে চলার কথা। তুই ব্যবহার করিস? আমি ব্যবহার করব। তো কেটা করে? শোনো, আমি এখন থেকে সব কিছুর থেকে দাগ দিয়ে রাখবো, ওজন দিয়ে মাপে রাখবো। যদি একটু কম বেশি হয় তোমার কিন্তু আমি জানে মেরে ফেলবো। ঠিক আছে? Kick. দাদু, হ্যাঁ, আমি ওই 2-3 দিনের জন্য অফিসে একটু বাইরে যাচ্ছি। কোথায়? খুলনা। খুলনা? আহ, আমার কত স্মৃতি জড়িত জায়গা খুলনা। হ্যাঁ, এই খুলনা জেলা স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করেছি, বুঝলি? জেলা স্কুলে হোস্টেলে থাকতাম। হোস্টেলের পাড়ে ছিল রূপসার পাড়, রূপসা নদীর পাড়। সেখানে আমরা বন্ধু বান্ধবরা মিলে খুব আড্ডা মারতাম সন্ধ্যার সময়। খুব সরল ছিল রে খুলনার লোক। জানি না ওরা এখন কেমন হয়েছে। যাই দেখি এখন খুলনার লোক কি অবস্থায় আছে। যাই, আয়। আমার জন্য দোয়া করো। কিছু জিনিস আছে বলতে হয় না, মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। তোর সেই বোঝার বয়স তো হয়েছে না। তুই কেন হোসেন ভাইয়ের কাছে গেছিস চাকরির জন্য? জিনিসটা তো আমার কানে আছে, আমার খারাপ লাগছে ব্যাপারটা। আমাদের ফ্যামিলির কেউ কারোর কাছে ধর্ণা দেয় না, কেউ কারোর কাছে যায় না সাহায্যের জন্য। আমি তো এত কিছু চিন্তা করে ওনার কাছে যাই নাই। উনি মানুষের অনেক উপকার করে, সেজন্যই আমি ওনার কাছে গেছি। আরে সে অনেকের উপকার করুক, হাজার মানুষের উপকার করুক, তুই কেন যাবি তার কাছে? আমাদের ফ্যামিলির কেউ কারোর কাছে ধর্ণা দেয় না সাহায্যের জন্য, এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের ফ্যামিলির সাথে যায় না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর আমাদের ফ্যামিলির কথা তো আমার মাথায় থাকে, আমার ভাইদের কথা তো আমার মাথায় থাকবে। আমার ভাইদেরকে তো আমি ছোট করতে পারি না কোথাও, সেটা তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুই তো পছন্দ করতেছিস না, আমি যাবো না। তুই এটা নিয়ে আর কোনো চিন্তা করিস না, আর নিশ্চিন্তে থাক, ভবিষ্যতে এরকম কোনো কিছু আর হবে না। আমি আর কোথাও কোনো জায়গায় যাব না, ঠিক আছে? আপনাদের জন্য একটা দাওয়াতপত্র আছে, আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, শোনো। যাওয়া। জনাব জনাবা, আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আসছে 5 জুন 2009 রোজ শুক্রবার আমার দ্বিতীয় কন্যা মোসাম্মদ জিন্নাত রহমানের সহিত মঙ্গলবাড়িয়া নিবাসী মোহাম্মদ আমানুল্লাহ সাহেবের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ সাদেকুর রহমান সম্রাট এর শুভ বিবাহ অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি কাটা আপনাদের উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছি। আবার পড়ো। উক্ত অনুষ্ঠানে আপনি কাটা আপনাদের উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছি। রীতিমতো ইনসাল্টিং। ফাজলামির কোনো মানে হয় না। এ কার্ড আমাদের দেওয়ার দরকারটা কি ছিল? কি ছিল? আমাদের সাথে ঠাট্টা তামাশা। এই ঠাট্টা তামাশা মানেটা কি? তোরা যাস। আব্বা, ভাইয়া কিন্তু ঠিকই বলেছিল।
এটা সম্পূর্ণ রকমের একটা বেয়াদবি, এটা একটা অপমান। এই অপমান আমি সহ্য করতে পারবো না। তোমরা যাও, আমি এই নিমন্ত্রণ গ্রহণ করতে রাজি না। প্রশ্ন ওঠে না এই বিয়েতে যাওয়ার। কি আশ্চর্য! আরে আমাদের বাসায় কি কোনো দাওয়াতপত্র আসবে না বিয়ের সাথে? আমরা কি দাওয়াতে যাব না? আমরা কি সামাজিক জীব? আমরা তো সামাজিক জীব। কি আপনি কাটা আপনাদের এই নিয়ে ইনসাল্টিং, এটা কি আমাদের একটা অসামাজিক বানায় রাখার একটা পায়তারা চলতেছে? আমাদের তো একটা সামাজিক দায় দায়িত্ব আছে, তাই না? নাকি নাই? এই প্রশ্নের উত্তর আমি কারে জিজ্ঞেস করবো? দাদা ভাই, তোর প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে এর কোনো উত্তর নেই। পেপার পড়ছিস? পত্রিকায় এত খারাপ সংবাদ থাকে না, সেই জন্য আর পেপার পড়তে ইচ্ছা করে না। আসলে তোকে তো আমি বলতে চাই না, তো কিন্তু আজ কয়েকটা কথা তোকে না বললেই নয়। দেখ, বড় ভাই মারা যাওয়ার পর তোকে মানুষ করার দায়িত্ব বলতে গেলে আমার কাছে এসে পড়ে, এবং তোকে আমি ছোটবেলা থেকে মানুষ করে বড় করেছি, বিয়ে শাদী করালাম, সব কিছু মনে হয় ভালোভাবে আমি করতে পেরেছিলাম। তোর দিকে দেখতে গিয়ে আমার জীবনের অনেক স্বাদ আহ্লাদ আমি মেটাতে পারিনি। আজ তোকে এই কথা বলতে চাচ্ছি, তুই তো খুব ছন্নছাড়া হয়ে গেছিস, তোর ছেলে মেয়ে হয়েছে, তো মেয়ে দুটোর দিকে অন্তত একটু দেখাশোনা করার দরকার। ওরা বড় হয়েছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বলতে পারি। ওদের দিকে একটু তাকালে আমার ভালো লাগতো, ওদের একটু ব্যবস্থা করতে পারলে আমি খুশি হতাম। আপনি আমার জন্য অনেক করেছেন, তো আপনি জানেন যে আমি এক ধরনের ভাবুক এবং রসিক মানুষ, এসব সংসারের দিকে খুব একটা তাকাই না। তো আপনি যখন বলছেন, তখন মেয়েদের বিয়ে শাদীর দায়িত্বটা আমি নেব, যেভাবে হোক, যে করি হোক, ওদের বিয়েটার ব্যবস্থা করব। যাক, এটাও যদি করিস আমি একটু নিশ্চিন্ত হব। হোসেন ভাই, আপনি আমার অনেক সহযোগিতা করছেন, উপকার করছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। আসলে আমি আপনাকে যে জন্য আপনার কাছে গেছিলাম, ওই চাকরিটা আসলে আমার এখন আর দরকার নাই। আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আরেকটা কথা বলি আপনাকে, কিছু মনে করেন না, আপনি আমাকে আর মোবাইলে ফোন দিয়েন না। হান্নান, হান্নান! জি দাদা। এই যে লন্ড্রি থেকে আমার কাপড় আনার কথা ছিল না? আমি বড় ভাইয়ের কাজ করতেছিলাম তো।
আমার বড় ভাইয়ের কাজ করতে হয়, আপার কাজ করতে হয়। আমি এত সব কথা শুনতে চাই না। আমার লন্ড্রি থেকে কাপড় আনতে হবে, কাপড় পরে আমি মিলাদে যাব। যাও। এই আমরা দুজন গেস্ট আসছে, তুই কাপ চা বানায় দিয়ে একটু চিনি বেশি করে দিবি আর বিস্কিট দিবি, যা। কিসের গেস্ট, কিসের চা? আর এই বাড়িতে তো গেস্ট আসে না। আরে কি আসছে ব্যাপার, আসে না মানে আসছে, তুই তাড়াতাড়ি যা। আমি চাটা বানাইতে পারবো না, তুমি বানাও গিয়ে। তোর আর কতদিন এরকম অসামাজিক থাকবি? হ্যাঁ, তোর কতদিনই অসামাজিক থাকবি বল? আশ্চর্য ব্যাপার, আমার দুজন গেস্ট আমি দাঁড়াতে পারবো? তাড়াতাড়ি যা। আমি বানাবো না বললাম তো। তুই পারবি না? না। তো খবর আছে, দেখিস তোকে। কি খবর আছে দেখবো আমি, কি খবর আছে তোকে আমি কি করি দেখিস। আচ্ছা ঠিক আছে। ওহাব মিয়ার চার সেই আগের টেস্ট নাই রে। সে কি কোটার দুধ টুধ খাওয়ায়, গরুর দুধে সে টেস্ট পাওয়া যায় না, ভালোও লাগে না। শুনলাম নাকি আবার গরুর দুধের চা বানায় খাওয়াবে আমাদের। আরে গরুর দুধ কই পাবে, গরুই নাই, ঘাসই নাই, গরু কোথেকে? এমন পাউডার টাউডার মিশিয়ে যদি গরুর দুধ করে চালায় দেয়, এই তো। আমি কি আসতে পারি জায়গায়? আইসেই তো বলছি। আড্ডা তো দাদা ভালোই জমাইছে আজ। কিরে বছর দুয়েক আগে দেখে গেলাম তো কোনো মানে যা দেখেছিলাম ওর কোনো পরিবর্তনই নাই। হ্যাঁ, আর বিশেষ করে আমি ভাবছিলাম যে তখন আমার ফ্যামিলিটা কোনো পরিবর্তন হইব। হ্যাঁ, কোনো পরিবর্তনই দেখতেছি না। তোরা 5টা ভাই আছস, হ্যাঁ কোনো কিছু করলি না, বিয়ে শাদী কিছু করলি না। আমরা কি তাহলে বিয়ে শাদী কোনো খামু না? এখন তুই তো জানো যে আমার দাদা বিয়ে করে নেই, আমার বাবাও বিয়ে করে নেই, আমরা সবাই আকাশ থেকে পড়ছি। আমরা বিয়ে করবো না, আমরা বিয়ে করি না। আর কোনো কথা আছে তো? তুই যে আগে ফাউল ছিলি ওই ফাউলে আছিস, তুইও কোনো বদলাস নাই গত 2 বছরে। আর কোনো কথা আছে থাকলে কর, না যা। যা তা ঠিক আছে, গেলাম। তোরা আড্ডা দে। হ্যালো, আসসালামু আলাইকুম, মোহাম্মদুদ্দিন সাহেব বলছেন? ওয়ালাইকুম সালাম। জি জি জি, ওয়ালাইকুম সালাম। ভাই আমি তো খুব আশা করি বিয়ের কার্ডটা পাঠিয়েছিলাম, তো বিয়েতে তো আপনি আসলেন না। ও আর বলবে না ভাই, আমার একটা কাজ পড়ে গিয়েছিল জরুরি, আর ছেলেবেলার সব কাজে ব্যস্ত। অন্তত ফ্যামিলির কাউকে তো পাঠাতে পারতেন বিয়েতে। ঠিক আছে ঠিক আছে, ভবিষ্যতে আসা যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, এ বাড়িতে তো আসলে কোনো কাজের মেয়ে থাকে না। আমি অনেক কষ্ট করে একটা কাজের মেয়ে দেখছি, অনেক কাজ করতে হয় তো, আমার অনেক কষ্ট করে একটা কাজের মেয়ে দেখছি। আপনার চাচা জানের, ভাইদের, আপাদের সকল প্রকার কাজ সুন্দর করে গুছিয়ে দেবে, বিছানাপত্র থেকে একেবারে সব কাজ সুন্দরভাবে গুছিয়ে দেবে। আমি সেভাবে কথা বলছি। আর কি সুন্দর ব্যবহার, অমায়িক ব্যবহার, কি মিষ্টি করে কথা বলে, ভালো, একেবারে খুব ভালো। তোর কথা বলা শেষ হয়েছে হান্নান? হ্যাঁ, এবার আমি বলি। বলেন। তোর বর্ণনা শুনে আমার তো মনে হচ্ছে তুই মেয়েটাকে আনবি, সে কাজের মেয়ে হিসেবে আসবে না। তাকে তোর নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে, তাই না? বিয়ে করবি নাকি? কি যে বলেন দাদা, আমি অনেক কষ্ট করে এই বাড়ির জন্য একটা কাজের মেয়ে দেখে আসলাম, আর সেই কাজের মেয়েটাকে আপনি বিয়ে করতে বলছেন? আরে আমি তো বিয়ে করতে চাই ভাই, আমার ভাইরা বিয়ে করেনি, আমি নিজে কি করে বিয়ে করি? তাছাড়া আপনি নিজেও তো বিয়ে করেন। আচ্ছা ঠিক আছে, যা মেয়েটাকে নিয়ে আয়, যা।
দোস্ত তুমি কোথায় দোস্ত? আমি তো এখন যশোরে দোস্ত। যশোরে কেন? কাজ ছিল তাই যশোরে আসছি দোস্ত। দোস্ত তোমার আনারা ফুপুর কথা কি মনে আছে দোস্ত? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন মনে থাকবে না? আরে কি আসছো, জানো না ফুপুর কথা মনে থাকবে না মানে? তার মেয়ে কলির কথা কি মনে আছে দোস্ত? আরে কি যে বলো, কলির কথা মনে থাকবে না? কলিকে দেখলে আমি বলতাম যে কলি এখনো তুমি ফুটুনি। হ্যাঁ হ্যাঁ দোস্ত, কলি এখন খুব বড় হয়েছে, তাই নাকি? অনেক বড় হয়ে গেছে। কলির নাম্বারটা কি দোস্ত নেবা? হ্যাঁ হ্যাঁ নিবো না, তুমি আচ্ছা একটু দাঁড়াও, দাও দাও তাড়াতাড়ি দাও দাও দাও। হ্যাঁ আমি লাইনে আছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দোস্ত বলো বলো বলো। হ্যালো, কে? কলি? বলতেছি। আপনি কে বলতেছেন? আমাকে চিনতে পারছো না? আমি জব্বার। ও জব্বার ভাই, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? জি আমরা ভালোই আছি। আপনার কথা আমাদের খুব মনে পড়ে। আমাদের কথা কি মনে পড়ে আপনার? হ্যাঁ, আরে কি বলো, তোমার কথা মনে পড়বে না? আরে কি আশ্চর্য ব্যাপার, তোমার মনে পড়ে ওইসব দিনগুলোর কথা? তোমার বয়স যখন হাফ টিকেটের ছিল তখন কি বলতাম, মনে পড়ে না? না, তখন বলতাম কি কলি তুমি এখনো ফুটোনি। কি এখনো ফুটেছো তুমি? আসলে আমরা যারা একসাথে চলাফেরা করি, মানে যারা মানে সমমনা, মানে বুঝবান, তারা একসাথে থাকা উচিত। সব কিছু যে কোনো রকম মানে পরামর্শ কিংবা যে কোনো ইনিশিয়েটিভ নেওয়া একসাথে নেওয়া উচিত। আমাদের মধ্যে কোনো ফাউল ছেলে পেলে ঢুকলে পাত্তা না দেওয়া, তাই না? আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা কথা বলবো, কি করে যে বলি ভাই, কথাটা বলতে আমার লজ্জা হচ্ছে। বলো, তারপরে বলো। কিছু আগামী 15 তারিখে আমার বিবাহ ঠিক হয়েছে। যদি আপনি এলাকার বড় ভাই হিসেবে যাইতেন হয়তো বোধহয় একটু ভালো হতো। আচ্ছা দেখবো, মাথায় নিলাম জিনিসটা। তুমি যাও না? ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। কোনো কমন সেন্স নাই। এতটুকু একটা ছেলের বিয়ের বয়স হচ্ছে, বিয়ে করে। হ্যালো। হ্যালো। হ্যাঁ দোস্ত, খবর কি? ভালো ভালো, তুই কেমন আছিস? খুব ভালো। আরে এই খবর না, আসল খবর বল, তোর বিয়ের খবর বল। আর বিয়ের খবর, শোন, একটা ডিসিশন আমি নিয়ে ফেলছি, সেটা আমি বিয়ে আমি করবো। এইভাবে জীবন চলে না দোস্ত। মানে এই যে এই এটা কোনো লাইফ, এটা কোনো লাইফ না। কিন্তু দোস্ত একটা তো সমস্যা, তুই তো জানিস যে আমার বাড়িতে দুইটা বোন, ওদের বিয়ে না দিতে পারলে আমি শান্তি পাবো না। আর একটা কথা শোন, ওই 4-5 দিন আগে একদিন একটু ঘটক আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। কি একটা যে অবস্থা না, মানে শোন, ওই ডালিম আমার ছোটো ভাই, দেখতে শুধু সুন্দর, চিনিস তো? হ্যাঁ, ডালিম আমার সাথে ছিল। তো ডালিমকে দেখে বলে যে মেয়ে ভাই, এটা কি আপনার পোলা নাকি? আচ্ছা কত দেখি কি একটা ফলস পজিশনে পড়ছি না আমি সেদিন। ডালিম আমার ছোটো ভাই, আর কয় আমার পোলা। আরে বুঝছি, তারপরও শোন, তোর নিজের কথাটা একবার ভাব। আর ভাবার কি আছে, আমি তো ডিসিশন নিয়েই নিছি। ডিসিশন আমি নিছি দোস্ত, বিয়ে আমি করবই। কিন্তু তার আগে এই ঝামেলাগুলো আমি একটু মিটাইতে চাই। ঠিক আছে, তুই ভাবতে থাক। হ্যাঁ দোস্ত, আজকে তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখিস, ভালো থাকিস, কোথা। হান্নান, আনোয়ারা ফুপুর কথা মনে আছে? মনে থাকবে না? আরে ওই যে গ্রামের বাড়ি থাকতো, আপন না হয়েও যেন আপন হয়ে সবার সাথে জড়ায় থাকতো, মনে থাকবে না? হ্যাঁ, আপন ফুপুর চেয়েও আপন। আপন বুঝছে আপন। তার যে একটা মেয়ে ছিল না কলি নামে, হ্যাঁ, কলির কথা মনে আছে? সেই ছোটবেলার কথা অল্প অল্প মনে আছে। আমার বন্ধু মিন্টু যশোর গেছে, যশোর গিয়ে আনোয়ারা ফুপুর সাথে তার দেখা। সে আমাকে কলি নাম্বারটা দিল, আমি তো সাথে সাথে ফোন করলাম। সে কি কলির উচ্ছ্বাস, সে কি আনন্দ, আমরা কেমন আছি, কি করছি। মনে হয় এখনই চলে আসবে এখানে, সে ডাকলেই চলে আসবে। আচ্ছা, কলির কি বিয়ে হয়েছে? তাই তো, সেটা তো জিজ্ঞেস করিনি।
সেটা হয়ে যাবে। নাম্বার যেহেতু আছে ফোন করে জেনে নেবো, কোনো সমস্যা নেই। জিজ্ঞেস করে আমাকে জানায় না। হ্যাঁ জব্বার আমাদের গ্রামের বাড়ি হাউস বিল্ডিং লোন তোলার জন্য ফর্ম নিয়ে এসছে। এখন এই ফর্ম নিয়ে ফিল আপ করে ম্যানেজারের কাছে যেতে হবে, এইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, এতে যে টাকা পয়সা দরকার তা চেয়ে বসছে। এখন আমি কি করি? বাবা, ওর সব ধান্দাবাজি বন্ধ করতে বলেন তো। এই ধান্দাবাজি ভালো না। আপনি তো জানেন যে ছোটবেলা থেকেই ফ্যামিলির টাকা ধান্দাবাজি করে খায়। আপনার মনে নেই আপনি প্রাইভেট টিউটরের কাছে পড়তে পাঠিয়েছিলেন, প্রতি মাসে টাকা দিতেন, ও প্রাইভেট টিউটরের কাছে যেত না, প্রতি মাসে টাকা নিয়ে নিজে খেত। আরেকবার কি করলো, আরেকবার স্কুলে একজন ফলস অভিভাবককে ধরে নিয়ে গিয়ে স্কুলে হেডমাস্টারের কাছে পিটিশন করে টিউশন ফি হাফ করালো। আপনি তো প্রতি মাসে তাকে ফুল টাকা দিয়ে গেলেন, পুরো মাইনা দিয়ে গেলেন। ও হাফ টাকা স্কুলে দিত, বাকি টাকা ধান্দাবাজি করে খেত। এটা তো নতুন কিছু না, ও তো করেই যাচ্ছে এই জিনিস। আপনার নিজের পেনশন আনার সময় ঘটনাটা কি ঘটলো? প্রভিডেন্ট ফান্ডের টাকা, এই টাকা, গ্র্যাচুইটির টাকা, এইগুলি তোলার নাম করে আপনার কাছ থেকে টাকা খেল। আমি এসে আপনাকে বললাম, আমি খবর নিলাম, আপনি শুনলেন, জানলেন, বিশ্বাস করলেন। আবার এখন এসছে হাউস বিল্ডিংয়ের লোনের একটা নতুন ধান্দা নিয়ে। শোনেন বাবা, আমি আমাদের গ্রামের বাড়ির জন্যে হাউস বিল্ডিংয়ের লোন নেব না, এইটা আমার সাফ কথা। ঠিক আছে বাবা, তোমাদের এক একজনের যদি এক এক মত হয় তো আমার আর করার কিছু নেই। তাহলে আপনাদের পরিবারের আপনার দাদা, আপনার ভাইয়া, বোন, আপনারা কেউই বিয়ে করেননি? ভেরি ইন্টারেস্টিং। আসলে আপনারা মানে আপনাদের পরিবারের সবাই কেন বিয়ে করেননি? আপনি ভোটার লিস্ট করতে আসেন, ভোটার লিস্ট করেন, আপনার এত তো কারণ জানার দরকার নাই। না, জাস্ট আসলে এর মধ্যে ইন্টারেস্টিং এর কিছু নাই। আপনার কাজ শেষ, আপনার লিস্ট করা শেষ আমাদের এখানে। হ্যাঁ, শেষ হয়েছে। তাহলে যান, আপনি এখানে সময় না করে অন্য জায়গায় আপনি কাজ সারেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে মুরব্বী আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসি ভাই। হ্যাঁ, দাদা, আমি আজ একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরি। আমার জন্য একটু দোয়া করো। দোয়া তো অবশ্যই করবো রে দাদু, কিন্তু আমি খুব খুশি হতাম আর যদি তোর বিয়েটা হয়ে যেত, তোর স্বামীটাও তোর সঙ্গে থাকতো। আর বাদ দিন তো এসব কথা, আমার বিয়ে না, এখন দরকার ভাইয়ার বিয়ে। ভাইয়ার বিয়ে যদি হয়ে যায় তাহলে সব ঝামেলাই শেষ হয়ে যাবে। আর আমার জন্য একটু দোয়া করবেন, চাকরিটা যেন হয়ে যায়। ঠিক আছে, যা ইন্টারভিউ দিয়ে আয়, দেখিস তোর ইন্টারভিউ খুব ভালো হবে আর তোর চাকরিটাও হয়ে যাবে। হ্যাঁ, আমি তোকে খুব দোয়া করবো, কেমন? দোয়া করে। একটা বিষয় আমার মাথা খেলে না, আমি যে এলাকার ছেলে সে এলাকার লোকজন আমার তেমন চিনে না, কিন্তু তোমার এলাকার লোকজন দেখে তোমাকে সবাই চেনে। কাজের লোকের সন্ধানে বেরোলাম, কাজের লোক পাওয়া তো ভারী দুষ্কর ব্যাপার। লালার মার কাছে গেলাম,
লাইলার মা বললে আমি আপনাদের বাড়িতে কাজ করবো না, আপনাদের বাড়িতে কাজের চাপ বেশি। পাবুলের কাছে গেলাম, পাবুল বললে আপনাদের বাড়িতে এক একজন এক এক রকমের ফরমাইশ করে, কাজ করবো কি করে। সিদ্দিকের মার কাছে গেলাম, সিদ্দিকের মা নানা রকমের অজুহাত দেখায়, এভাবে নানাজন নানা রকমের কথা বলে, যেগুলো আমি আপনাকে বললাম। হান্নান শোন, তোর এত গল্প আমি শুনতে চাই না। আমি চাই একটা কাজের লোক, সেটা অত্যন্ত জরুরি ভিত্তিতে। তুই একদিনের মধ্যে একটা কাজের লোক তুই জোগাড় করে নিয়ে আসবি। যদি আনতে পারিস তাহলে এই বাড়িতে ফিরে আসবি, নাহলে আসবি না। যা। সালাম মামা। মামা মামা আপনি আমার চিনবেন না, আমি আপনার বোনের বান্ধবীর ছেলে ফরিদ। আমার বোনের ছেলের খাতনা তো দাওয়াত করতে আসলাম। আমি তো কোনো মামা টামা না, আমার বোনের তো কোনো ছেলে মেয়ে নাই। মামা না, আমার মামা ডাকা যাবে না, আপনি আমার মামা ডাকবেন না। আপনি কথা পরিষ্কার বুঝতে পারেন নাই? আপনি আমার মামা ডাকবেন না, ঠিক আছে? একটু কথা ছিল। কি বলবি বল। আমি ট্যুর থেকে ফিরলাম, কাজ বাজ ভালো হয়েছে। তো এখানে আমার এক বন্ধু আছে শফিউল্লাহ, শফিউল্লাহর সাথে অনেক কথা হচ্ছিল আমাদের পরিবার নিয়ে। শফিউল্লাহ বলল যে তার এক বন্ধুর মামাতো ভাইয়ের দুলা ভাই, হাসমত নাকি নাম, তো তার এক শালা আছে নসরুল্লাহ। তো ওই শালাকে নিয়ে আমার সাথে কথা বলছিল। তো তাদের একটা দোকান আছে, না দোকান মানে ফার্মেসি, ওষুধের দোকান, বড়ই নাকি। দোকানটা যদিও ওই শালার নামে না, দোকানটা ওই হাসমত সাহেবের নামে, ওর দুলা ভাইয়ের। তো শফিউল্লাহ বলেছে যে ওই ছেলেকে ওই বিয়ে দিয়ে ওই দোকান নাকি তাকে লিখে দিবে। দেখেন ভাইবে, খারাপ হবে না মনে হয়। ঠিক আছে, তুই যখন বলছিস তখন সময় করে ওরা কয়েক ভাই বসে চাচা মেয়ের সঙ্গে একটা ডিসিশন। একটু তাড়াতাড়ি বসার ব্যবস্থা করেন, ভালো পাত্র আবার বেশি দিন থাকে না। আচ্ছা ঠিক আছে, দেখে আমি বলে দেখি। এইভাবে হয়ে গেছিস, বিয়ের আগে কি দেখেছি আর এখন কি অবস্থা। বিয়ে করিস নি কেন? দেখ আমি বিয়ে করেছি, আমার খুব সুন্দর একটা হাজবেন্ড পেয়েছি, এবং দেখ আমার বাচ্চাটা দেখ কত সুন্দর, ওর আব্বুর মতো হয়েছে। দেখা করতে হলে খালি এই জায়গায় আসতে হবে কেন? এটা ছাড়া কোনো জায়গা নেই, এটা কোনো জায়গা হলো? বাবা, এটা তো তোমার খালি খালি এখানে আসতে হবে। এই জায়গার তো একটা ইতিহাস আছে। জায়গার আবার কি ইতিহাস? মানে আমরা যে উদ্দেশ্যে এখানে আসি, সেই উদ্দেশ্যে আগে যারা আসছিল এখানে তারা সবাই সফল হয়েছে এখানে এসে। এই জন্যই তো তোমার বারবার এখানে আসতে হবে।
তারা সফল হয়েছে, তুমি সফল হবা না। তোমার ইতিহাস রেকর্ড ভঙ্গ করবে। কি বলো তুমি এটা? আমি যতই সফলতার দিকে আগাই যাচ্ছি, মানে তুমি সেখানে একই ভাঙা রেকর্ড বাজাচ্ছ প্রত্যেকদিন। আমি সফল হব না। আমি তো সফলতা ছাড়া কিছু দেখতেছি না। সফল হওয়া ছাড়া তো কোনো গতিই নাই, এখানে আসলেই সফল। শুনো, সফল হইতে হইলে এই জায়গার মধ্যে এসে বসলে সফল হবে না। সফল হওয়ার কিছু কর্মসূচি আছে, যার মধ্যে প্রথম শর্ত হইতেছে তোমার ইনকাম করা। তোমার কোনো ইনকাম আছে? আরে ইনকাম আছে না আমার? কি ইনকাম তোমার? হ্যাঁ, আমার ইনকাম, আমার যে বাগান টাগান এগুলো যে আছে, তারপরে গাছপালা, যে কাঁঠাল গাছ, আম গাছ, তারপরে ডাব গাছ, এগুলো যে বিক্রি হয়, ডাব টাব গাছপালা যে বিক্রি হয়, ডাল টাল, এগুলো টাকা কোথায় যায়? এগুলো তো আমার, এগুলো তো ফ্যামিলিতে যায় না, এগুলো তো আমার পকেটে আসে। শোনো, তোমার নাম যেমন ডালিম, তুমি পড়ছো ওর ফলের পিছনে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এইগুলা বিক্রির টাকা ইনকাম। এগুলো কোনো ইনকাম হলো? এগুলো কোনো ইনকাম না। শোনো, ইনকাম হইতেছে মানে প্রাতিষ্ঠানিক চাকরি বা ব্যবসা, ওগুলো করে যে টাকা পাওয়া যায় ওইটার ইনকাম হলো। তোমার এগুলো কোনো ইনকাম না। তুমি মানে ফল বিক্রি, মানে এটা ইনকাম না, মানে টাকা আসতে, এটা টাকা আসবে, টাকা আসবে, এটা হচ্ছে ব্যাপার। টাকা কিভাবে আসতেছে ওইটা ব্যাপার। করে হাউস বিল্ডিং এর লোন প্রজেক্টটা ঠিক করলাম, ফাইলটাও জমা দিলাম। আমাদের সবার জন্য যে গ্রামের বাড়িটা আমরা ঠিক করবো। এখন ফলাফল দাঁড়ালো উল্টো, যে আমি নাকি ফোন দিয়ে আসছি টাকা টুপাইজ করার জন্য। নিজেদের টাকা নিজেরা কি কেউ খায়? দরকার নেই আমার টাকা পয়সা, বাসা বাড়ির দরকার নেই। বৌদিরা করতো সেটা বলে না। হ্যাঁ, টাকা পয়সা দিতে তো অসুবিধা নাই, কিন্তু সঠিক জায়গায় টাকাটা না লাগে, টাকা যদি এদিক সেদিক চলে যায় তা টাকা দিবে কেন? আর ওই তোর কবেকার কোন বান্ধবীর ছেলে আমার বয়সী দেখতে আমারে এসে বলে যে, একটা কার্ড দিয়ে বলে যে, মামা আপনারা আসবেন, আপনাদের দাওয়াত আমার বাসায়। আমি কি কারো মামা হয়েছি এখনো? আমি কি কারো মামা? আর একজন ও আমাকে মামা বলবে কেন? ঠিক আছে, তোকে কেউ মামা ডাকবে না। আর এই বাড়িতে আমার কোনো বান্ধবী আসবে না, তার জামাই আসবে না, বাচ্চাও আসবে না। আচ্ছা, তোর খেতে বসে এত কথা বলিস কেন? চুপচাপ খাওয়াটা শেষ কর। 3 দিন আগে তোর হাতে একটা তালা ধরিয়ে দিয়ে বললাম একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে আনতে। এই তালা চাবির খবর কি? ও তালার মিস্ত্রি চাবি বানাচ্ছে তো, তালা নিয়ে দিছি চাবি বানানোর জন্য। তালা নিয়ে দিয়েছিস চাবি বানাবার জন্য? চাবি বানাচ্ছে। না, আমার চাবি লাগবে না, তুই তালাটা আমাকে ফেরত দে। কি? তালা দিয়ে দিছি তো, তালা সহ চাবি বানাচ্ছে। সে তো শুনলাম, তুই তালাটা ফেরত নিয়ে, আমার চাবি লাগবে না, যা। শোন, আমি চাকরি করছি, টাকাও পাচ্ছি, আমি তো কিছু টাকা দিতে চাই। তুমি চাকরি করতেছো, আমার ভালো লাগতেছে। টাকা দিতে চাও, সেটা আরো ভালো লাগতেছে। কিন্তু এটা তো কোনো সমস্যার সমাধান না। তুমি অফিসে চলে যাও, বাড়ির সব কাজ আমার উপরে, করতে করতে আমার জানটা শেষ। না, আমি তো বুঝতে পারি, আমি অফিসে বসে সারাক্ষণ চিন্তা করি তোর কি প্রেশারটা যাচ্ছে, কিন্তু কি করবো বল? খালি চিন্তা করলে তো হবে না, সমস্যার সমাধান করতে হবে। দাঁড়া। হান্নান, এই হান্নান। জি আপা, বলেন। এই, তোমার যে বললাম যে কাজের লোক একটা জোগাড় কর, একটা কাজের মেয়ে জোগাড় করছো? আপা, আপনি কি মনে করেন আমি কাজের মেয়ে দেখি নে? কাজের মেয়ে দেখতে দেখতে হয়রান, চারদিক দেখে দেখে স্তব্ধ হয়ে গেলাম। সবাই বলে বাড়িতে কাজের চাপ বেশি, লোক সংখ্যা বেশি, কেউ কাজ করতে চায় না। ও মা, তাহলে এ বাড়িতে কোনো কাজের লোক পাওয়া যাবে না? শোনো, যেইখান থেকে পারো, যেভাবে পারো, এ বাড়িতে কাজের লোক আমার চাই, বুঝতে পারছো? ঠিক আছে, আপনারা যখন এত করে চাপ দিয়ে করছেন, আমি দেখবা নাই, কিন্তু কি হবে না তা আমি করতে পারতেছি। দেখবানি বললে হবে না, যাও কাজ যেভাবে ও কাজের মেয়ে জোগাড় করে আনবা, যাও এখান থেকে। কি হলো? তাদের তো দেরি করছে কেন? মন তুই দেখ তো। আহা, উঠে একটু দেখ না। ওই যে আসছে। এই যে দাদা, বল। শায়লা প্রথম মাসের বেতনের টাকাটা পেয়েছে, তো ও চাইছে ওর পুরো টাকাটা এই সংসারকে ও কন্ট্রিবিউট করুক। তোমরা যেমন প্রতি মাসে কন্ট্রিবিউট করে থাকো, তা আমি বলি কি, ও পুরো টাকাটা না দিয়ে 50% টাকা দিক, বাকিটা ওর কাছে থাকুক ওর খরচা টরচার জন্য।
তোমাদের কোনো আপত্তি আছে? আমার তো মনে হয় না আপত্তি থাকতে পারে। আপত্তির কি আছে? ও দিতে চাইলে দিবে, না দিতে চাইলে না দিবে, ব্যাস। আমার আপত্তি আছে। আমি চাই না যে এই বাড়ির কোনো মেয়ে ফ্যামিলির কোনো কাজে টাকা পয়সা কন্ট্রিবিউট করুক, এটা আমার পছন্দ না। কেন? অসুবিধাটা কোথায়? সবাই যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে আমার বললে অসুবিধাটা কোথায়? আমিও টাকা দিব। দাদা, আমি এ মাসে 1000-2000 টাকা কম দেবো, আমার একটু ঝামেলা আছে। আমার একটা কথা আছে, আমি 30,000 টাকা দিতে চাই। আজ 10,000, কাল 20,000, আজ 30,000। কোত্থেকে আসে টাকাটা? কিভাবে আসে? আমি বারবার বলেছি দাদা, এই ধরনের টাকা আমাদের ফ্যামিলিতে ঢুকবে না। এটা একেবারে আমার পছন্দের না এবং এটা অ্যালাউ করা ঠিক না। হ্যাঁ বাচ্চা, আর কিছু বলবি? বলার তো আর কিছু নাই, যাই। নাসিমা, নাসিমা, তুমি নাসিমা? জি আমি নাসিমা। তুমি আমাদের বাড়িতে কাজ করবা। আমাদের বাড়িতে কাজ করলে টাকা পয়সা পোশাক আদি সব ঠিকঠাক মতো পাবা। কোনো অসুবিধা হলে তুমি আমারে কইবা, আমি সব ঠিকঠাক করে দিব। আপনাদের বাড়িটা কোনটা? ওই যে মমিনুর দিনের বাড়ি। ওখানে তো সব পুরুষ মানুষ থাকে। তা তো অসুবিধা কোথায়? ওখানে কাজ করা যাবে না। আমাদের এরকম একটা জেলা শহরে আমি একটা মেয়ে হয়ে এক পেশায় তোমার সাথে ঘুরতেছি, অনেক কিন্তু সাহসের ব্যাপার। তারপর আমি এই কাজটা করছি। কেন করছি জানো? হ্যাঁ, এতে তো আমি কোনো অসুবিধা দেখতেছি না, কোনো সমস্যা তো আমি দেখতেছি না। একটা ঘটনা ঘটবে, সেটা লোকজন জানবে না, আগে হোক পরে হোক লোকজন তো জানবে, এটা তো ভালো। কোনো সমস্যা তো দেখি না আমি। কোনো সমস্যা নেই। না, আমি আসলে তোমার ফ্যামিলি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, তারপরও বলতে বাধ্য হচ্ছি। তোমরা তো 5 ভাই 2 বোন, তুমি সবার ছোট। তোমার সেই ভাই বোন কেউ বিয়ে করে নাই। তুমি কি পারবা ওনাদেরকে সবাইকে টপকায় একটা সিদ্ধান্ত নিতে? আমার তো মনে হয় তুমি পারবা না। এটা তুমি কি বললা? সবাই যেটা বলে, আমি তো খুব খারাপ লাগতেছে আমার। তোমার কাছ থেকে এরকম একটা বিষয়ে কথা বলবো তুমি, আমি এটা আশা করি না আসলে। তো যখন বলছো তুমি আর একটা কথা তুমি জেনে রাখো যে টপকা হোক আর আগে হোক পরে হোক, জিনিসটা যখন আমি ঘটাতে যাচ্ছি বিষয়টা ঘটবে। কিভাবে ঘটবে জানি না, কিন্তু ঘটবে। তুমি এটা দেখে আমাদের প্রেমের সিঁড়ি। এই সিঁড়ি ভেঙে উঠতে উঠতে আমরা আমাদের সফলতার জায়গায় পৌঁছে যাব। বুঝতে পারছো? তোমার কথা শুনে হাসি। এই সিঁড়ি দিয়ে ওঠা অনেক সহজ, কিন্তু প্রেমের সিঁড়িতে ওঠা কিন্তু অনেক কঠিন। তুমি সেটা জানো না। অনেক কথা আছে, বাসায় বলা যায় না, আর এসব কথা বলার বিষয় তো। সজল আজাদ কিন্তু আমার 2-4 দিনের বন্ধু না, আমার বাল্যকালের বন্ধু। ওরা টেন্ডারবাজি করে, তো টেন্ডার ফেলাইছে।
ওখানে কেউ টেন্ডার ফেলানোর সাহস পায় না, আর সেখানে নাকি তুই গিয়ে টেন্ডার ফেলছিস। তো যাই হোক, তোর সেটা করা উচিত হয়নি। ওদের সাথে আমার কথা হয়েছে, ওই ওদেরকে আমি বলে দিয়েছি অসুবিধা নেই, তুই সন্ধ্যার পরে গিয়ে বিয়েটা মিছিল করে ফেলিস। ঠিক আছে, আমি যা করি তোমরা কেউ পছন্দ করো না, বাসার কেউই পছন্দ করে না আমি জানি, কিন্তু আমি আমার মতো করে করি। ওই প্রেস্টিজ জ্ঞান আমার আছে, আর তুই যে করলি সেটা আমি করব, কিন্তু মাথায় রাখিস যে আমার কিন্তু লস হবে। আসলে আমাকে এভাবে রিকশায় করে শহরের বাইরে আনাটা আপনার ঠিক হয়নি। লোকজন দেখলে কি ভাববে? কেন লোকজন দেখলে কি ভাবে? মানে ভাবাভাবির কি আছে? না, আপনাদের ফ্যামিলির যে অবস্থা তার সাথে আমার ফ্যামিলি কোনোভাবেই যায় না। কি যায় না? তুমি এগুলো নিয়ে ভাবতেছো কেন? আমার ফ্যামিলির সাথে তোমার ফ্যামিলি যায় কি যায় না সেটা তো আমি বুঝবো, আমার তো কোনো সমস্যা নেই। আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই আর 2 বোন। বড় ভাই বিয়ে করেছে, আর আমার ছোটটা ও বিয়ে করেছে, ওর বাচ্চা তো স্কুলে যায়। আপনি বিয়ে করেননি কেন? সেটা হয়ে ওঠে নাই, কাম কাজের মধ্যে ব্যস্ত থাকি। আজকে কারণে বিয়ে হয় নাই, সেটাই তো ঘটানোর জন্য একটু চেষ্টা চালাচ্ছি। আপনি যত যাই বলেন, আমার মনে হয় না আপনি কিছু করতে পারবেন। তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? তোমার কোনো রকম অসম্মান হোক সেটা আমি চাইবো, আর কেটা করতে পারবো কি পারবো না সেটা আমি বুঝবো। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, দেখো কি করতে পারি। ঠিকাদারি করে টাকা ইনকাম করি, এটা এখানে কেউ চায় না, কেউ পছন্দ করে না, সেটা আমি জানি, কিন্তু আমি অনেক বুঝে শুনে ঠিকাদারিটা করি। আমি জানি আমার জন্য এটাই ঠিক আছে এবং আমি করে যাব। টাকা দরকার, টাকা অত্যন্ত জরুরি জিনিস। বুঝলাম টাকা জরুরি, আমিও স্বীকার করি। এই সংসারে আমরা একেবারে অভাবমুক্ত না, তবু আমি সব রকম পথে আসে টাকা গ্রহণ করতে পারি না। আমি তোমাদেরকে সেভাবে মানুষ করিনি। সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি এই পথেই থাকবো, এভাবে ইনকাম করব, আর আমি টাকা দিতে চাই। সেটা আপনারা নিলে নেবেন, আমি দিতে চাই। আজকে তুমি আমাকে যে তামাকটা এনে দিলে না, রিয়েলি খুবই চমৎকার। তামাকটা খুব কষ্ট করে আনছি। আচ্ছা, তোমার সাথে আমার শেয়ার হয় না? হ্যাঁ। তোমাকে আমি সব বলি না? বলো তো। আমি তো বিসিকে গেলাম আমার প্রজেক্ট ফাইল নিয়ে, ম্যানেজারের সাথে আলাপ হলো, কথা হলো, বসলাম, আমার ফাইল দেখলেন, সমস্ত কিছু কাগজপত্র যা যা আছে এভরিথিং সব কিছু ওকে। এখন ম্যানেজার জানতে চাইল যে আমরা কি প্রোডাকশন দিব, আমরা যে কারখানাটা করতে চাই আমরা কি প্রোডাকশন দিতে চাই সেটাও উনি জানতে চাইলেন। এখন কি প্রোডাকশনের কারখানা দিলে সহজে লাভজনক হবে সে পরামর্শটা তুমি আমাকে দাও। শোনেন, মার্কেটিং থিওরিতে
কসমেটিক্স আইটেম একটা জোরালো আইটেম। কসমেটিক্স কারখানা করলে খুব ভালো লাভ হবে। এই যেমন ধরেন চুড়ি, মালা, সোনো, পাউডার, লিপস্টিক, এগুলোর একটা কারখানা করেন, খুব প্রফিটেবল ব্যবসা, একবার অর্ধেক লাভ। তোমার মাথায় শুধু মেয়ে মানুষ না থাকলে চুড়ি, আলতা, সাবান, ঠোঁট পালিশ, এই কসমেটিক্সের কথা বলে? কসমেটিক্সের সাথে তো মেয়েদের সম্পর্ক বেশি। তোমাকে বললাম আমি একটা, আর তুমি বললে আর একটা। আমি চিন্তা করলাম যে তুমি একটা বড় একটা কিছু আমাকে বলবে, আর তুমি 5,000 টাকা দামের একটা আমাকে প্রোডাকশন কারখানা দিতে বললে। তুমি আমার মনটাই খারাপ করে দিলে, হতাশ করে দিলে। উঠে চলো। এই এদিকে আয়। সেদিন যে তোকে তালাটা ফেরত আনতে বললাম, সেই তালাটার খবর কি? হ্যাঁ, খবর কি? তালার মিস্ত্রি তালা হারিয়ে ফেলছে তো। তার কোথাকার মিথ্যা কথা বলার জায়গায় পাস রে? হ্যাঁ, আমি মিথ্যা বলিনি তো। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, যা। আজকে নিশ্চয়ই যা দেখলাম তা তো বলার মতো নাই জায়গা। এতদিন লোকজন কইছে বিশ্বাস করিনি, আজকে নিশ্চয়তা না বলে পারতেছি না। এক মায়ের নিয়ে রিক্সা করে হুড় করে চলে গেল, লজ্জা শরমের মাথাও নাই। আর কোথায় লজ্জা আছে সেটা কিন্তু আমার মাথায় আছে। ছোট মুখে বড় কথা বলার কোনো প্রয়োজন নাই। আর কে কিভাবে করে সেটা তো আমি দেখি, আমার পাড়ার লোকজনও দেখে, সেটা মাথায় রাখা দরকার আছে। আমার ফ্যামিলি আমার মাথায় আছে। আমি কখনো আমার ফ্যামিলির চেয়ে নিচের দিকে তাকাই না, আমি সবসময় উপরের দিকে। আমার চোখ কখনো নিচে নামে না। খালি উপর সিঁড়িতে বসলে উপরে ওঠা যায় না, এটার জন্য আরো অনেক কিছু লাগে। আর আমার প্ল্যান আমার কাছে আছে, আমি আমারটা বুঝি, আমি আমার মতো করে চলি, আমি আমার মতো করে ভাবি। কি অদ্ভুত কাণ্ড! উঁচু নিচু সিঁড়ি, হ্যাঁ, এত লেকচারে কি আছে? এই ফ্যামিলিতে একটা প্রেস্টিজ আছে, মান সম্মান আছে, এটা ডিগনিটি আছে। সে ডিগনিটি সবকে মানতে হবে, সে মান সম্মানের ব্যাপারটা সবাই ভাবতে হবে। তার কি মান সম্মান আছে সেটা তো আমরাও বুঝি। খালি ফিটফাট হয়ে জামা গুজে পকেটে প্যান্টের ভিতরে অফিসে গেলাম আর অফিসে আসলাম, দিনে 2টা কথা বললাম, তাতে একটা ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হইতে অনেক কিছু লাগে। ফালতু কথাবার্তার কোনো মানে হয় না। ফালতুর কি আছে এখানে? ফালতু তো বহু কিছু আছে। ফালতু কথাবার্তা মানে তোরা থামবি? কথা নিয়ে তোমার কথায় ওরা থামবে না, তোমার কোনো পাওয়ার নেই। হাজরানি করার তো কোনো ওরা চুপ কর, দয়া করে চুপ কর। তুষের কাছে সীমা থাকা তো। তবু কথা বলতে ঠিক আছে, ওরা কথা বলতে থাক, আমরা উঠে গেলাম। চল। এই বস। আসলে কি জানিস, বয়স হয়ে গেলে বয়স্ক লোকের কথা কেউ শুনতে চায় না। আমি বক বক করি, আমার কথা কে শুনবে? তবু তোকে একটু শুনতে হবে আমার বক বক। ডায়েরি, গতকাল রাতে এই ডায়েরিটা পড়ছিলাম। জানিস, স্বাধীনতার আগে আমি ডায়েরি লিখতাম, তারপরে আর লেখা হয়ে ওঠেনি। এই ডায়েরির কয়েকটা পাতায় তোর বাবার কথা লেখা আছে। আমার বড় ভাই, তোর দাদা, যখন মারা যান তখন তোর বাবার বয়স কত হবে, 10 কি 12। তোর বাবার সমস্ত দায়িত্ব আমি আমার কাঁধে চলে নিলাম, ওকে মানুষ করলাম। জানি না মানুষ করতে পেরেছে কি না। তারপর বিয়ে সাথে করালাম, তোরা এই সংসারে এলি সবাই, তোর ভাইয়েরা, তোরা 2 বোন। সংসারটার তখন বেশ গোছানো ছিল। কেন জানিস? তোর মায়ের জন্য। তোর মা খুব গোছানো মহিলা ছিল, দায়িত্বশীল মহিলা। তোর মা যদি বেঁচে থাকতো
তাহলে তোদের সংসারের এই অবস্থাটা হতো না। তোদের সবার বিয়ে শাদী সময় মতো। কথা ঠিকই কইছে। লেখাপড়া ছাড়া দুনিয়াতে অন্ধ। লেখাপড়ার কোনো বিকল্প নেই। যেমন ধরেন এক ইংরেজ সাহেব আসছে, বাজারে ঢুকছে মাছ কিনবে। দুই ভাই একসাথে মাছ বেচে, মোটেই লেখাপড়া জানে না। সেখানে এক ইংরেজ সাহেব আসছে মাছ কিনতে, যিনি বাংলাদেশে অল্প দিন হলো আসছে। তারপর তিনি মাছের দাম জিজ্ঞাসা করছে, হাউ মাছ? তখন বড় ভাই আতাহার বলে যে ইলিশ মাছ। সাহেব তার কিছুতে বুঝতে পারে না, বলছে আই এম টকিং অ্যাবাউট দ্য প্রাইস, হাউ মাছ? তারপরে সত্যি খুব ভালো ইলিশ মাছ, ডিম ডুম কি। তখন সাহেব পুরাইতে না পারে একটা নিয়ে নিয়েছে, নিয়ে 100 টাকার নোট। তখন মাছের দাম কম ছিল, তখন আতাহার ওই 50 টাকা ফেরত দিলে পরে সাহেবের পছন্দ হয়েছে দামটা। তখন বলছে যে ওকে। তখন ওর ছোট ভাইদের দেখা করে, আমার ছোট ভাই আব্দুল, এও আমার সাথে মারল। সাহেব কিছুই বুঝলো না, মুখ খায় একটা হাসি দিয়ে বাই 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 বিদায় নিয়ে তো আমরা ভাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের, কেমন আছো? ভালো আছেন? আমরা তো কিশোর স্পোর্ট ক্লাবের প্লাবান, ওই যে বলছিলেন না ফুটবল খেলায় সাদা। ও হ্যাঁ, সে তো গত বছর বলেছিলাম, তোমরা তো চ্যাম্পিয়ন হতে পারোনি। না, এবার তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ, এবার ফাইনালে? চ্যাম্পিয়ন হয়েছি জি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, দেবো। তো এই যে টাকাটা আগে, আচ্ছা দেবো তো, দেবো। ওই একটু চাটা খাওয়ান তাহলে। আরে এই অসময়ে চা খাবে কেন? ভালো থেকো। ওরে কিপটার কিপটা এলো। হাসস কেন? দাঁড়ানো না, আজকে যে ঘটনা ঘটাইছে অতীতে সব রেকর্ড ভাইয়া ফেলে দিছে। কি ঘটনা ঘটাচ্ছে? সাতটা মেয়েরে মাইরে অতীতে সব রেকর্ড ভাইয়া ফেলে দিছে। কোন জায়গায় মারলো? বাজারের মধ্যে। আরে শরীরের কোন জায়গায় বেটো মারছে এটা কো? ডান গেলে থাপ্পড় মারিছে। আচ্ছা আচ্ছা, সাতনে তাই এলো না? পাগল, তারই আশা তো দূরের কথা। সাতটার মেয়ে মার খেয়ে থ হয়ে দাঁড়ায় গেল, আর দাঁড়ানো মারে স্টিলে দাঁড়ায় গেল। থাকতে পারবে? আমার তো মনে হয় বাসায় থাকতে পারবে না। এই এটা কি তামাশা বানাচ্ছ? দাঁড়ায় দাঁড়ায় তামাশা করো? তারপরে ভিতরে যা এখান থেকে। তারপরে তামাশা বানাচ্ছে। আচ্ছা, এই বাড়ির লোকদের কাণ্ড জ্ঞান কবে হবে? হ্যাঁ, আমার তো মনে হয় কোনো কাণ্ড জ্ঞান হবে না কোনোদিনই। এই বাড়ির লোকদেরকে নিয়ে বাড়িতে তো কেসা কাহিনী তো তামাশা হয়, এটা কি কানে ঢোকে না? হ্যাঁ, আমার তো মনে ঢোকে না। তাই এই বাসায় বসবাস করাও যাবে না। যারা পারবে করে থাকবে এখানে। আমি Thank you.